হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত ক্লাস 12 থার্ড সেমিস্টারের অ্যান্টন চেকবের লেখা দ্য বেট নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই থার্ড সেমিস্টারের অন্যান্য যে সমস্ত প্রোজগুলি রয়েছে, দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, স্ট্রং রুটস এবং যে সমস্ত কবিতাগুলি রয়েছে, আওয়ার ক্যাসুরিনা ট্রি এবং ইউলিসিস, সেগুলো নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। তোমরা ভিডিওগুলি প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। ভিডিওটি শুরুর আগে শুধু একটাই অনুরোধ, যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্টন চেকভ ছিলেন ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর একজন জনপ্রিয় রাশিয়ান নাট্যকার এবং ছোট গল্প লেখক। তিনি 1860 সালের 29শে জানুয়ারি রাশিয়ার এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। অ্যান্টন চেকভের দ্য বেট একটি মনোমুগ্ধকর ছোট গল্প, যেটি রাশিয়ান ভাষায় পারি নামে 1889 সালে প্রকাশিত হয়েছিল। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক দ্য বেট গল্পের লাইন বাই লাইন অ্যানালিসিস। যেহেতু তোমাদের থার্ড সেমিস্টারের এমসিকিউ বেসড প্রশ্ন হবে, তাই গল্প পড়ার পাশাপাশি যে সমস্ত জায়গা থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে সেগুলো নিয়েও আমি আলোচনা করব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সাথে একটি পেন্সিল নিয়ে বসো, যাতে করে সেই সমস্ত জায়গাগুলি মার্ক করে রাখতে পারো। ইট ওয়াজ এ ডার্ক অটম নাইট। এটা ছিল একটি অন্ধকার শরতের রাত। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে যে কোন সময়ের কথা বলা হয়েছে এখানে। এটা ছিল একটি অটম অর্থাৎ শরৎকালের রাত্রিবেলার কথা বলা হয়েছে। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি, অর্থাৎ বৃদ্ধ ব্যাংকার। আমাদের গল্পের প্রথম চরিত্রকে আমরা এখান থেকে পেয়ে গেলাম, একজন বৃদ্ধ ব্যাংকার অর্থাৎ ব্যাংকের মালিক। ওয়াজ ওয়াকিং আপ, বলো তো এটা কোন টেন্সে লেখা আছে? দেখো, ওয়াজ প্লাস মূল ভার্বের গায়ে আইএনজি যোগ, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। আপ অ্যান্ড ডাউন এটা একটা ইডিয়াম, এর মানে হচ্ছে এদিক ওদিক, অর্থাৎ যাওয়া আসা করা। তাহলে সেই বৃদ্ধ ব্যাংকার এদিক ওদিক যাওয়া আসা করছিল কোথায়? হি স্টাডি, অর্থাৎ তার পড়ার ঘরে। অ্যান্ড রিমেম্বারিং, এবং সে মনে করছিল হাউ 15 years বিফোর, যে কিভাবে 15 বছর আগে হি হ্যাড গিভেন এ পার্টি, সে একটি পার্টির আয়োজন করেছিল। ওয়ান অটম ইভিনিং, একটি শরতের সন্ধ্যায়, অর্থাৎ 15 বছর আগে যে সন্ধ্যায় তিনি একটি পার্টির আয়োজন করেছিলেন সেটাও কিন্তু একটি শরতের সন্ধ্যা ছিল, শরৎকাল ছিল। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার, সেখানে উপস্থিত ছিল অনেক চালাক চতুর মানুষজন। দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশনস, সেখানে অনেক ইন্টারেস্টিং মানে আকর্ষণীয় কথোপকথনও হয়েছিল তাদের মধ্যে। অ্যামং আদার থিংস দে হ্যাড টকড অফ ক্যাপিটাল পানিশমেন্ট, যে কথাগুলো তাদের মধ্যে হয়েছিল অ্যামং আদার থিংস অর্থাৎ অন্যান্য জিনিসের মধ্যে, দে হ্যাড টকড তারা কথা বলেছিল অফ ক্যাপিটাল পানিশমেন্ট। পরীক্ষায় প্রশ্ন আসবে যে তারা সেখানে কোন বিষয়ের উপরে কথা বলেছিল। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল এবং তার মধ্যে হঠাৎ করে একটা প্রসঙ্গ উঠেছিল, সেটা কি না ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি? মৃত্যুদণ্ড। দেখো তোমাদের তলায় ছোট্ট করে নোট দেওয়া আছে, ক্যাপিটাল পানিশমেন্ট মানে এই যে 1 নাম্বার করে, ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি? ডেথ সেন্টেন্স অর্থাৎ মৃত্যুদণ্ড। ঠিক আছে, তাহলে মৃত্যুদণ্ড নিয়ে সেখানে হঠাৎ করে একটা আলোচনা শুরু হয়। দ্য মেজরিটি অফ দ্য গেস্ট, মেজরিটি মানে কি? বেশিরভাগ, অর্থাৎ অতিথিদের মধ্যে বেশিরভাগ মানুষেরই, অ্যামং হোম ওয়ার মেনি জার্নালিস্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন, অর্থাৎ যাদের মধ্যে ছিল, অ্যামং হোম যাদের মধ্যে, ওয়ার মেনি জার্নালিস্টস অনেক সাংবাদিক ছিল, অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন। ইন্টেলেকচুয়াল মেন মানে কি? বুদ্ধিদীপ্ত মানুষ বা বুদ্ধিজীবী মানুষজন কিছু ছিল। ডিসঅ্যাপ্রুভড অফ দ্য ডেথ পেনাল্টি, ডিসঅ্যাপ্রুভড, অ্যাপ্রুভড মানে কি? অনুমোদন দেওয়া, আর ডিসঅ্যাপ্রুভড মানে কি? অনুমোদন না দেওয়া। অর্থাৎ আমরা বলতে পারি তারা কিন্তু অনুমোদন দেয়নি বা বিরোধিতা করেছিল, সোজা কথায় আমরা বলতে পারি, অফ দ্য ডেথ পেনাল্টি। কোনটার বিরোধিতা করেছিল? ওই যে মৃত্যুদণ্ড। তাহলে মৃত্যুদণ্ডের বিরোধিতা কারা করেছিল? ওই পার্টিতে উপস্থিত বেশিরভাগ জার্নালিস্ট এবং ইন্টেলেকচুয়াল মেন যারা ছিল। ঠিক আছে, এখান থেকেও প্রশ্ন আসবে। দে কনসিডার্ড দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেট, তারা মনে করত, দে কনসিডার্ড,
কনসিডার মানে অ্যাকচুয়ালি বিবেচনা করা, এখানে আমরা বলতে পারি মনে করা। দে কনসিডার্ড, তারা মনে করত দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট, অর্থাৎ এই রকম শাস্তির ধরন ইজ আউট অফ ডেট। এটাও একটা ইডিয়াম, এর মানে হচ্ছে সেকেলে হয়ে গিয়েছে বা পুরানো হয়ে গিয়েছে। ইমোরাল, এর পাশাপাশি এটা একেবারেই অনৈতিক। ইমোরাল মানে অনৈতিক। অ্যান্ড আনসুইটেবল ফর খ্রিস্টিয়ান স্টেটস। আনসুইটেবল মানে কি? অনুপযুক্ত। ফর খ্রিস্টিয়ান স্টেটস মানে কি? খ্রিস্ট ধর্মাবলম্বী রাষ্ট্রের পক্ষে, অর্থাৎ যে সমস্ত রাষ্ট্রে খ্রিস্ট ধর্মের মানুষেরা বাস করছে সেখানে কি যীশু খ্রিস্ট আমাদেরকে কি শিখিয়েছে? ক্ষমা করে দেওয়ার কথা শিখিয়েছেন। সেখানটাতে দেখা যাচ্ছে যে ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে অপরাধীদেরকে, তো এটা একেবারেই উচিত নয়। ঠিক আছে? ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম, ওপিনিয়ন মানে কি? মতামত, অর্থাৎ কিছু জনের মতে। পরীক্ষায় কিন্তু এই ওপিনিয়নটা দিয়ে বলবে যে এর ভার্ব ফর্ম কি। তোমরা মনে রেখো, ওপিনিয়নের ভার্ব ফর্ম হলো ওপাইন। ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম, অর্থাৎ তাদের মধ্যে কিছু জনের মতামত, দ্য ডেথ পেনাল্টি অট টু বি রিপ্লেসড এভরিওয়্যার বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। অর্থাৎ এই যে মৃত্যুদণ্ডটাকে অট টু মানে কি? অবশ্যই করে। আচ্ছা বলো তো, অট টুটা কোন পার্টস অফ স্পিচ? এটা কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। ঠিক আছে? অট টু বি রিপ্লেসড, অর্থাৎ এটাকে প্রতিস্থাপিত করতে হবে এভরিওয়্যার, সমস্ত জায়গায়, বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ডের মাধ্যমে। অর্থাৎ মৃত্যুদণ্ডকে সব জায়গা থেকে হটিয়ে দিতে হবে এবং সেই জায়গায় ইন্ট্রোডিউস করতে হবে বা সেটাকে রিপ্লেসড করতে হবে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ডের মধ্য দিয়ে। চলে এসো পরের প্যারাতে। আই ডোন্ট এগ্রি উইথ ইউ, আমি তোমাদের সাথে রাজি নই। সেড দেয়ার হোস্ট দ্য ব্যাংকার, তাদের যে অতিথি সেবক ব্যাংকার সে কিন্তু বলল। হোস্ট মানে হচ্ছে অতিথি সেবক, গেস্ট মানে অতিথি এবং হোস্ট মানে সেই অতিথির যে সেবা করে। অর্থাৎ এখানে ব্যাংকার তো সেই পার্টির আয়োজন করেছিল, সে সবাইকে ইনভাইট করেছিল, তাহলে ব্যাংকার এখানে হোস্টের ভূমিকা পালন করছে। ঠিক আছে? তাহলে সেই অতিথি সেবক ব্যাংকার সে বলছে আমি তোমাদের সাথে একমত নই বা রাজি নই। পরীক্ষাতে এই লাইনটা দিয়ে কিন্তু বলবে যে ন্যারেশন চেঞ্জ করো। ঠিক আছে? আচ্ছা, তোমরা করে কমেন্ট বক্সে উত্তরটা লিখে আমাকে পাঠিও। আই হ্যাভ নট ট্রাইড আইদার দ্য ডেথ পেনাল্টি অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। আমি নিজে কখনো চেষ্টা করিনি। আই হ্যাভ নট ট্রাইড, আমি নিজে কখনো চেষ্টা করিনি আইদার দ্য ডেথ পেনাল্টি অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অর্থাৎ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, এই দুটোর কখনোই আমি কিন্তু নিজে চেষ্টা করিনি। অর্থাৎ একটি মিষ্টি সেটা খেতে কেমন লাগে, রসগোল্লা খেতে কেমন লাগে, মিষ্টি নাকি টক, সেটা কখন আমি বুঝতে পারবো? যখন আমি নিজে সেটার টেস্টটা গ্রহণ করব। ঠিক আছে? ব্যাংকার এখানে সে কথাই বলছে যে কোনটা বেশি ভালো সেটা তো আমি নিজে কখনো চেষ্টা করিনি, না আমি ডেথ সেন্টেন্স বা ডেথ পেনাল্টিকে চেষ্টা করেছি অথবা ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, এই দুটোর কোনোটাই আমি চেষ্টা করিনি। বাট ইফ ওয়ান মে জাজ এ প্রায়োরি, কিন্তু যদি যুক্তিপূর্ণভাবে বিচার করা যায়, প্রায়োরি মানে আমরা বলতে পারি গুরুত্বপূর্ণ, প্রায়োরিটি, সেখান থেকে প্রায়োরি কথাটা এসেছে। তোমাদের তলাতে দেখো প্রায়োরি সম্পর্কে ছোট্ট একটা নোট দেওয়া আছে। দ্য ল্যাটিন টার্ম মিনস উইদাউট এম্পেরিক্যাল এভিডেন্স। এম্পেরিক্যাল মানে পরীক্ষামূলক এবং এভিডেন্স মানে প্রমাণ। ঠিক আছে? অর্থাৎ এটা একটা ল্যাটিন টার্ম প্রায়োরি কথাটা, যার মানে আমরা বলতে পারি গুরুত্বপূর্ণ বা যুক্তিপূর্ণ। ঠিক আছে? অর্থাৎ যুক্তিপূর্ণ দিক থেকে যদি বিচার করতে হয়, দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল, অর্থাৎ মৃত্যুদণ্ড হলো অনেক বেশি নৈতিক। মোরাল মানে নৈতিক এবং ইমোরাল মানে অনৈতিক। ঠিক আছে? অ্যান্ড মোর হিউম্যান, এবং অনেক বেশি মানবিক, দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ডের থেকে। তাহলে আমাদের বৃদ্ধ ব্যাংকার তিনি কি মনে করছেন? তিনি মনে করছেন যে মৃত্যুদণ্ড হলো অনেক বেশি নৈতিক এবং অনেক বেশি মানবিক যাবজ্জীবন কারাদণ্ডের থেকে। ঠিক আছে? কেন তিনি এই কথা মনে করছেন? বিকজ ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স, কারণ মৃত্যুদণ্ড একটা মানুষকে একবারই শেষ করে দেয়। অ্যাট ওয়ান্স মানে অবিলম্বে, তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে একটা মানুষকে কিন্তু মেরে ফেলে দেয়। বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি,
কিন্তু আমৃত্যু কারাবাস, লাইফ লং ইমপ্রিজনমেন্ট মানে যাবজ্জীবন কারাবাস, কিলস হিম স্লোলি, তাকে ধীরে ধীরে তিলে তিলে তাকে শেষ করে দেয়। ঠিক আছে, হুইচ এক্সিকিউশনার ইজ দ্য মোর হিউম্যান, কোন জল্লাদ, এক্সিকিউশনার মানে কি এখানে জল্লাদ, কোন জল্লাদ ইজ দ্য মোর হিউম্যান বেশি মানবিক, হি হু কিলস ইউ ইন এ ফিউ মিনিটস অর্থাৎ সেই ব্যক্তিটি যে কিনা তোমাকে 1 মিনিটের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যেই তোমাকে হত্যা করে দিচ্ছে সে, অর হি নাকি সেই ব্যক্তি হু ড্র্যাগস দ্য লাইফ আউট অফ ইউ ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স, যে কিনা তোমার জীবনটাকে নিংড়ে টেনে বের করে নিয়ে আসবে ধীরে ধীরে, ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স বহু বছর ধরে। চলে এসো পরের প্যারাতে, বোথ আর ইকুয়ালি ইমোরাল অবজার্ভড ওয়ান অফ দ্য গেস্ট, অর্থাৎ অতিথিদের মধ্যে থেকে একজন বলে উঠল যে এই দুটোই কিন্তু সমানভাবে অনৈতিক। ঠিক আছে, দেখো এই লাইনটা দিয়েও কিন্তু তোমাদের একটা এরর কারেকশন দিতে পারে, বলবে ওয়ান অফ দ্য গেস্ট, জানবে সবসময় যদি ওয়ান অফ থাকে তাহলে ঠিক তার পরের যে নাউনটা বসবে সেটা কিন্তু সবসময় প্লুরাল নাউন বসে। ঠিক আছে, ওয়ান অফ দ্য গেস্টস, যেমন তোমরা ডিগ্রি চেঞ্জের সময় করেছো। ঠিক আছে, রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, ওখানে কিন্তু বেস্ট বয় হবে না। ঠিক আছে, এটা একটা এরর কারেকশনে দিতে পারে। ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট, কারণ কি এখানে ফর মানে বিকজ। ঠিক আছে, কারণ কি দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট, এই দুটো জিনিসেরই কিন্তু একই উদ্দেশ্য এক, এখানে অবজেক্ট মানে কিন্তু বস্তু নয়, এখানে অবজেক্ট মানে উদ্দেশ্য, অর্থাৎ সে মৃত্যুদণ্ড হোক বা যাবজ্জীবন কারাদণ্ডই হোক না কেন, দুটো জিনিসের উদ্দেশ্য কিন্তু এক, সেটা কি টু টেক অ্যাওয়ে লাইফ, জীবন ছিনিয়ে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড, রাষ্ট্র তো কোনোদিন ভগবান হতে পারে না। ঠিক আছে, যে রাষ্ট্র অর্থাৎ যে আমাদের বিচার করে শাস্তি দেয় সেই রাষ্ট্র কি ভগবান? জীবনটা কে দিয়েছে আমাদের? ভগবান দিয়েছে। তাহলে সেই জীবন কেড়ে নেওয়ার অধিকার রাষ্ট্রের কোথা থেকে আসে? ঠিক আছে, ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে, ইট বলতে এখানে কোনটার কথা বলা হচ্ছে? ইট বলতে কিন্তু স্টেটের কথা বলা হচ্ছে, রাষ্ট্রের, অর্থাৎ রাষ্ট্রের কোনো অধিকার নেই, রাইট মানে অধিকার, টু টেক অ্যাওয়ে কেড়ে নেওয়ার, হোয়াট ইট ক্যান নট রিস্টোর, যা রাষ্ট্র ফিরিয়ে দিতে পারে না। ইট বলতে এখানে কিন্তু স্টেট, অর্থাৎ রাষ্ট্র যা ফিরিয়ে দিতে পারে না সেটা কেড়ে নেওয়ার অধিকারও তার নেই। হোয়েন ইট ওয়ান্টস টু, যখন সে চাইবে, রাষ্ট্রের যখন ইচ্ছা হবে তখন সে কেড়ে নেবে, এটা কখনো হতে পারে না। অ্যামং দ্য গেস্ট ওয়াজ এ লয়ার, অর্থাৎ সেই অতিথিদের মধ্যে কিন্তু উপস্থিত ছিল একজন লয়ার, একজন আইনজীবী বা উকিল। এ ইয়ং ম্যান অফ 25, দাগ দিয়ে রাখো, এখান থেকে প্রশ্ন আসবে। অর্থাৎ সেই আইনজীবীর বয়স কত ছিল? 25 মানে 25 বছর। হোয়েন হি ওয়াজ আস্কড হিজ ওপিনিয়ন হি সেড, যখন তাকে তার মতামত জানতে চাওয়া হলো সে তখন বলছে যে আচ্ছা বলুন তো আপনার কি মতামত এই ক্যাপিটাল পানিশমেন্ট সম্পর্কে? তখন সে বলছে দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স আর ইকুয়ালি ইমোরাল। দাগ দিয়ে রাখো, এখান থেকে প্রশ্ন আসবে যে ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে সেই যে ইয়ং লয়ারটা ছিল মৃত্যু সম্পর্কে বা মৃত্যুদণ্ড সম্পর্কে তার কি ধারণা ছিল। ইনিশিয়ালি তার ধারণা ছিল যে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড এই দুটোই হচ্ছে সমান অনৈতিক। বাট ইফ আই হ্যাড টু চুজ বিটুইন দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, কিন্তু যদি আমাকে কেউ চুজ করতে পারে বলে এই মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের মধ্যে থেকে কোনো একটাকে বেছে নিতে হবে, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড, আমি অবশ্যই করে দ্বিতীয় অপশানটাকেই বেছে নেব, মানে যাবজ্জীবন কারাদণ্ডটাকেই বেছে নেব। কেন তিনি এই কথা মনে করছেন এটা কিন্তু পরে তিনি বলছেন। প্রথমে তিনি বলেছিলেন দুটোই সমান অনৈতিক, কিন্তু দুটোর মধ্যে কোনো একটাকে যদি তাকে বেছে নিতে বলা হয় তাহলে সে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডটাকেই বেছে নেবে। কেন বেছে নেবে সেটাকে? টু লিভ এনি হাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল, অর্থাৎ কোনো রকমে বেঁচে থাকা তো অনেক ভালো একেবারেই বেঁচে না থাকার থেকে, মানে নেই মামার থেকে কানা মামা অনেক ভালো। চলে এসো পরের প্যারাতে। এ লাইভলি ডিসকাশন অ্যারোজ, একটি উত্তেজনাপূর্ণ আলোচনা এরপরে শুরু হলো। ঠিক আছে, দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়ঙ্গার, অর্থাৎ সেই যে ব্যাংকার মানে আমাদের আজকের যে পার্টির যে হোস্ট
সে কি ছিল, হু ওয়াজ ইয়ঙ্গার, সে তখন অনেক বয়সে তরুণ ছিল, অ্যান্ড মোর নার্ভাস, নার্ভাস মানে কিন্তু এখানে স্নায়বিক বা দুর্বল নয়, এখানে নার্ভাস মানে বদমেজাজি, ইন দোজ ডেজ, তখনকার দিনে, ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট, তিনি হঠাৎ করে উত্তেজনায় বলে উঠলেন, হি স্ট্রাক দ্য টেবল উইথ হিজ ফিস্ট, স্ট্রাক মানে কি আঘাত করা, স্ট্রাইক তার পাস্ট ফর্ম, হি স্ট্রাক দ্য টেবল উইথ হিজ ফিস্ট, ফিস্ট মানে মুঠো বা ঘুষি, সে তার মুঠো দিয়ে জোরে টেবিলে সজোরে আঘাত করলেন, অ্যান্ড সাউটেড অ্যাট দ্য ইয়ং ম্যান, এবং চিৎকার করে সেই তরুণ ব্যক্তিটির দিকে বললেন, ইট ইজ নট ট্রু, এটা সত্যি নয় বা এটা মিথ্যে, আই উইল বেট ইউ 2 মিলিয়নস, আমি তোমার সঙ্গে 2 মিলিয়ন রুবলস বাজি রাখবো। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কত টাকা বাজি রেখেছিল, ওখানে লেখা থাকবে অপশানে 2 মিলিয়নস রুবলস, 2 মিলিয়নস ডলার, 2 মিলিয়নস রুপি, 2 মিলিয়নস ডিনার, তাহলে উত্তর কোনটা হবে? উত্তর কিন্তু 2 মিলিয়নস রুবলস হবে, কারণ এটা রাশিয়ার প্রেক্ষাপটে লেখা এবং এখানে রাশিয়ার মুদ্রাকে রুবলস বলা হয়। ঠিক আছে, তাহলে আই উইল বেট ইউ 2 মিলিয়নস ইউ উড নট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট ফর 5 ইয়ার্স, তুমি সলিটারি কনফাইনমেন্ট মানে সলিটারি মানে কি নির্জন, আর কনফাইনমেন্ট মানে কারাবাস, তুমি নির্জন কারাবাসে থাকতে পারবে না ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য। ঠিক আছে, 5টা বছর যদি তোমাকে নির্জনে কারাবাসে রাখতে বলা হয়, তুমি কিন্তু থাকতে পারবে না। ঠিক আছে, ইফ ইউ মিন দ্যাট আর্নেস্ট, যদি তুমি মনে করো সত্যি সত্যি, আর্নেস্ট মানে সত্যি সত্যি, অর্থাৎ সত্যি সত্যিই যদি এই কথাটা তুমি মনে করো, সেড দ্য ইয়ং ম্যান, সেই তরুণ ব্যক্তি বলছে, আই উইল টেক দ্য বেট, আমি এই বাজিটাকে গ্রহণ করছি, বাট আই উড স্টে নট 5 বাট 15 ইয়ার্স, কিন্তু আমি 5 বছর থাকবো না, 15 বছর থাকবো। তাহলে কীরকম দেখো, বাজি করতে গিয়ে আবেগের বশে সেই তরুণ ব্যাংকার বলছে যে আমি 5 বছর নয়, আমি 15 বছর সলিটারি কনফাইনমেন্টে থাকতে পারি যদি তুমি 2 মিলিয়নস রুবল সত্যি সত্যিই আমাকে দাও। ঠিক আছে, 15 ডান, ক্রাইড দ্য ব্যাংকার, আর সেই যে ব্যাংকার সে তো ভেবেই নিয়েছে যে 15 বছর তো কেউ কখনো থাকতেই পারবে না সলিটারি কনফাইনমেন্টে, তাই তিনি বলে উঠলেন, আচ্ছা 15 বছর, আচ্ছা ঠিক আছে ডান, জেন্টলম্যান আই স্টেক 2 মিলিয়নস, বলছে ওহে মশাই আমি বাজি ধরছি, স্টেক মানে কিন্তু এখানে বাজি ধরা, বেট 2 মিলিয়নস রুবলস, আমি 2 মিলিয়ন বাজি ধরছি তোমার জন্য, তোমার ওপরে, এগ্রিড রাজি, ইউ স্টেক 2 মিলিয়নস অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম, তুমি বাজি রাখছো 2 মিলিয়ন এবং আমি বাজি রাখছি আমার স্বাধীনতাকে, সেড দ্য ইয়ং ম্যান, সেই তরুণ ভদ্রলোকটি বলল, অ্যান্ড দিস ওয়াইল্ড সেন্সলেস বেট ওয়াজ ক্যারিড আউট, আর এই যে ওয়াইল্ড, ওয়াইল্ড মানে এখানে বলতে পারি কি বেপরোয়া বা বন্য, সেন্সলেস মানে অর্থহীন, এই বেটের বা এই বাজির কিন্তু কোনো অর্থ ছিল না। ঠিক আছে, বেট ওয়াজ ক্যারিড আউট, এটাকে ক্যারি আউট করা হলো মানে এক্সিকিউট, কাজে পরিণত করা হলো বা বাস্তবায়ন করা হলো। The young banker, the banker, spoilt and frivolous with millions beyond his reckoning, was delighted at the bet. তাহলে কি বলছে, সেই ব্যাংকার কেমন ছিল? স্পয়েলড মানে খামখেয়ালি, অ্যান্ড ফ্রিভোলাস মানে ছেলে মানুষই পূর্ণ ছিল, উইথ মিলিয়নস বিয়ন্ড হিজ রেকনিং, সে কি করেছিল, সে কিন্তু মানে মিলিয়নস বিয়ন্ড হিজ রেকনিং, রেকনিং মানে হিসেব, আর বিয়ন্ড হিজ রেকনিং মানে কি হিসেব বহির্ভূত, অর্থাৎ তার কোটি কোটি টাকার সে মালিক। ঠিক আছে, তার মধ্যে থেকে সে 2 মিলিয়ন দিয়ে দেবে যেটা কিনা তার হিসেব বহির্ভূত। ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, সে কিন্তু এই বাজিটা ধরে সে খুব আনন্দিত ছিল। অ্যাট সাপার হি মেড ফান অফ দ্য ইয়ং ম্যান অ্যান্ড সেড, এরপরে যখন সাপার মানে কি ডিনার, রাতের খাবারকে কিন্তু সাপারও বলা হয়। হি মেড ফান অফ দ্য ইয়ং ম্যান, সে ওই তরুণ ভদ্রলোকটার মজা করছিল। অ্যান্ড সেড এবং বলল, থিঙ্ক বেটার অফ ইট ইয়ং ম্যান, এটা নিয়ে তুমি আরও একটু ভালো করে ভাবতে পারো তরুণ ব্যক্তি। ওয়াইল দেয়ার ইজ স্টিল টাইম, যেখানে এখানে কিন্তু এখনও অনেকটা সময় রয়েছে, তোমার হাতে সময় রয়েছে, তুমি এখনও ভাবনা চিন্তা করো। টু মি 2 মিলিয়নস আর ট্রিফল, আমার কাছে এই 2 মিলিয়ন টাকাটা কিন্তু আরে ট্রিফল মানে কি তুচ্ছ, কিছুই না 2 মিলিয়নস রুবলসটা এই মুহূর্তে আমার কাছে। বাট ইউ আর লুজিং 3 or 4 of the best years of your life, কিন্তু
তুমি তোমার জীবনের 3 অথবা 4টে খুব গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ বছর কিন্তু তুমি হারাতে চলেছো। আই সে 3 or 4, আমি বললাম 3 অথবা 4 বছরই তুমি হারাবে, বিকজ ইউ ওন্ট স্টে লঙ্গার। তুমি কিন্তু সেখানে এর বেশি সময় থাকতে পারবে না। ডোন্ট ফরগেট আইদার ইউ আনহ্যাপি ম্যান, কারণ তুমি ভুলে যেও না, ওহে দুঃখী মানুষ, দ্যাট ভলেন্টারি কনফাইনমেন্ট ইজ এ গ্রেট ডিল হার্ডার টু বিয়ার দেন কম্পালসারি। যে ভলেন্টারি কনফাইনমেন্ট, ভলেন্টারি মানে কি স্বেচ্ছায়, আর কনফাইনমেন্ট মানে কারাবাস, অর্থাৎ স্বেচ্ছায় কারাবাস ইজ এ গ্রেট ডিল হার্ডার টু বিয়ার, এটাকে সহ্য করা কিন্তু অনেক বেশি কষ্টের দেন কম্পালসারি, বাধ্যতামূলকের থেকে। অর্থাৎ অন্যায় যদি কেউ করে, তখন যদি বিচার করে তাকে সলিটারি কনফাইনমেন্টে পাঠানো হয়, তাহলে সে মনে মনে কি ভেবে নেবে যে হ্যাঁ আমি অন্যায় করেছি তাই আমাকে জেলে পাঠানো হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে সেই যে লয়ার ছিল সে কিন্তু স্বেচ্ছায় এক প্রকার নির্বাসন যাচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য ব্যাংকার কি বলছে যে এটা কিন্তু অনেক বেশি কষ্টের হবে, ঠিক আছে, কারণ তুমি মনে করবে যে কোনো মুহূর্তে আমি চাইলেই বেরিয়ে আসতে পারি। তো সেটাই বলছে, দ্য থট দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট ইন লিবার্টি অ্যাট এনি মোমেন্ট, অর্থাৎ এই যে ভাবনা যে তুমি যে কোনো মুহূর্তে তোমার স্বাধীনতাটাকে ফিরে পেতে পারো, ঠিক আছে, উইল পয়জন ইয়োর হোল এক্সিস্টেন্স ইন প্রিজন, তোমার যে সমস্ত অস্তিত্বটা জেলখানার মধ্যে তোমার যে অস্তিত্ব সেটাকে কিন্তু নষ্ট করে দেবে। পয়জন মানে অ্যাকচুয়ালি বিষ, এখানে নষ্ট করে দেওয়া, ঠিক আছে। আই এম সরি ফর ইউ, আমি তোমার জন্য দুঃখিত। অ্যান্ড নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, আর এখন আজ প্রায় 15 বছর কেটে গেছে, এই যে ইনসিডেন্টটার কথা বলা হলো এটা কিন্তু প্রায় 15 বছর আগেকার ঘটনা। আর এখন কি হয়েছে, এখন সেই ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, এই যে টু অ্যান্ড ফ্রো এটাও কিন্তু একটা ইডিয়াম, এর মানেও কিন্তু এদিক ওদিক যাওয়া আসা করা বা পায়চারি করা। অর্থাৎ ব্যাংকার সে কিন্তু পায়চারি করছিল, রিমেম্বার্ড অল দিস অ্যান্ড আস্কড হিমসেলফ, তার এই সমস্ত কথাগুলো আজকের আবার মনে পড়ে যাচ্ছে এবং সে নিজেকেই প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট, এই যে বাজিটা ধরা হয়েছিল এই বাজির অবজেক্টটা কি, উদ্দেশ্যটা কি ছিল? হোয়াট ইজ দ্য গুড of that man's losing 15 years of his life, ওই যে লোকটা তার জীবনের 15টা মূল্যবান বছর হারাতে চলেছে, এর মধ্যে ভালো কি আছে? অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 million, আর আমি যে ওই 2 মিলিয়ন টাকা ছুঁড়ে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি, বাজি ধরে উড়িয়ে দিচ্ছি, এটার মধ্যে ভালো কি আছে? ক্যান ইট প্রুভ দ্যাট ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওয়ার্স দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, এটা কি প্রমাণ করতে পারবে যে মৃত্যুদণ্ড হচ্ছে অনেক বেশি খারাপ যাবজ্জীবন কারাদণ্ডের থেকে? অর্থাৎ ওই লোকটা যদি সত্যি সত্যি 15টা বছর সুন্দর করে জেলখানার মধ্যে থাকতে পারে, তাহলে কি এটা প্রমাণিত হলো যে মৃত্যুদণ্ড খারাপ আর যাবজ্জীবন কারাদণ্ডটা ভালো? নো নো, একদমই না। ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস, এইটা পুরোটাই ছিল অর্থহীন এবং বাজে কথা। ননসেন্সিক্যাল মানে বাজে কথা, অ্যান্ড মিনিংলেস মানে অর্থহীন। অন মাই পার্ট ইট ওয়াজ এ ক্যাপ্রাইজ, অর্থাৎ আমার দিক থেকে এটা কিন্তু খেয়াল খুশি ছিল। ক্যাপ্রাইজ মানে অ্যাকচুয়ালি খেয়াল খুশি। অফ এ প্যাম্পার্ড ম্যান, একটি আদুরে মানুষের কাছে। প্যাম্পার্ড ম্যান মানে আমরা বলতে পারি আদুরে, ঠিক আছে, একটু লাই দিয়ে মাথায় তোলা, ঠিক আছে। ব্যাংকারের হাতে তো প্রচুর টাকা আছে, তো সেই জন্য সে ধরাকে সরা মনে করেছে, ঠিক আছে, মাটিতে তার পা পড়ে না। তাই সে সেই দিনকে, অর্থাৎ 15 বছর আগের যে ঘটনার কথা বলা হলো একটু আগে, তো সেই দিনকে কিন্তু সে ওই 2 মিলিয়ন টাকা বাজি লাগাতে কিন্তু একবারও ভাবেনি, দ্বিতীয়বার ভাবেনি। অ্যান্ড অন হিজ পার্ট সিম্পল গ্রিড ফর মানি, আর সেই ব্যক্তিটার দিক থেকে যদি এই বাজিটাকে দেখা যায়, তাহলে সেই ব্যক্তিটা কেন এই বাজিতে অংশগ্রহণ করেছিল? ইট ওয়াজ এ সিম্পল গ্রিড ফর মানি, এটা হচ্ছে টাকার জন্য লোভ, লালসা। গ্রিড মানে হচ্ছে লোভ। দেন হি রিমেম্বার্ড হোয়াট ফলোড দ্যাট ইভিনিং, তারপরে তার মনে পড়ে গেল সেই দিন সন্ধ্যাবেলায় ওই বাজি রাখার পরে কি কি ঘটনা ঘটেছিল। ইট ওয়াজ ডিসাইডেড, অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল, দ্যাট দ্য ইয়ং ম্যান শুড স্পেন্ড দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট সুপারভিশন ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন।
অর্থাৎ সে তার এই বন্দি জীবনটা কাটাবে, স্পেন্ড দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি, ক্যাপটিভিটি মানে বন্দিত্ব, তার ওই বন্দি দশার জীবনটা কোথায় কাটাবে, আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট সুপারভিশন, স্ট্রিক্টেস্ট মানে কি কঠোর, আর সুপারভিশন মানে নজরদারি, অর্থাৎ কঠোর নজরদারির মধ্যে ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, অর্থাৎ সেই ব্যাংকারের বাগান বাড়িতে সে কোনো একটা বাসাতে সেই নির্জনে সলিটারি কনফাইনমেন্টটা কাটাবে। ইট ওয়াজ এগ্রিড দ্যাট ফর 15 years হি শুড নট বি ফ্রি টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ। তাহলে এই ব্যাপারটাতে রাজি হলো সবাই মিলে, দ্যাট ফর 15 years 15 বছর ধরে হি শুড নট বি ফ্রি, তাকে মুক্ত করা হবে না, টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ, অর্থাৎ সেই যে বাড়িটা বাগান বাড়িটা তার চৌকাঠ পার হতে পারবে না সে, থ্রেশহোল্ড মানে হচ্ছে চৌকাঠ বা চৌবন্দি, ঠিক আছে। টু সি হিউম্যান বিইংস, সে কোনো মানুষকে দেখতে পাবে না, টু হিয়ার হিউম্যান ভয়েস, কোনো মানুষের কণ্ঠ সে শুনতে পাবে না, অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার্স, অথবা কেউ তাকে চিঠি লিখতে পারবে না, কারোর চিঠি সে পাবে না, অ্যান্ড নিউজ পেপার্স, কোনো খবরের কাগজে সে পাবে না। এই জায়গাগুলো দাগ দিয়ে রাখো ভালো করে। তাহলে সেই চুক্তিপত্রতে কি লেখা ছিল, যে ব্যাংকারের বাগান বাড়িতে সলিটারি কনফাইনমেন্টে রাখা হবে সেই লয়ারকে, এবং সেই লয়ারটা হচ্ছে তার স্ট্রিক্ট সুপারভিশনে থাকবে, কঠোর নজরদারিতে, ঠিক আছে। কোনো মানুষের সাহচর্যে সে আসতে পারবে না, কোনো হিউম্যান ভয়েস সে শুনতে পারবে না, কারোর কাছ থেকে কোনো চিঠি সে রিসিভ করতে পারবে না, এবং কোনো নিউজ পেপারও পাবে না সে। হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এখান থেকেও দাগ দিয়ে রাখো, পরীক্ষায় প্রশ্ন আসবে কোন কোন জিনিসের অনুমতি তাকে দেওয়া হয়েছিল। তাহলে তাকে অনুমতি দেওয়া হয়েছিল একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের, একটা বাদ্যযন্ত্রের, অ্যান্ড বুকস, এবং কিছু বই, অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, এবং সে কিন্তু চাইলে চিঠি লিখতে পারবে, টু ড্রিঙ্ক ওয়াইন, সে মদ্যপান করতে পারবে, অ্যান্ড টু স্মোক, এবং সে ধূমপান করতে পারবে। বাই দিস টার্মস অফ এগ্রিমেন্ট, অর্থাৎ সেই চুক্তিপত্রের শর্ত অনুযায়ী, দ্য অনলি রিলেশনস হি কুড হ্যাভ উইথ দ্য আউটার ওয়ার্ল্ড, অর্থাৎ একমাত্র সম্পর্ক যেটা কিনা সে বাইরের জগতের সঙ্গে করতে পারবে, ওয়ার বাই এ লিটিল উইন্ডো, একটা ছোট্ট জানালার মধ্য দিয়ে, মেড পারপাসলি, যেটা কিনা উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করা হয়েছিল, ফর দ্যাট অবজেক্ট, এই উদ্দেশ্যে, ঠিক আছে। অর্থাৎ যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে সেই লয়ারের, সে কিন্তু ওই ছোট্ট জানালাটার মধ্য দিয়ে বাইরের সেটাকে চেয়ে নিতে পারবে। হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, ঠিক আছে, সে যেটা চাইবে সেটাই সে পাবে, সেটা বুকস হতে পারে, মিউজিক হতে পারে, ওয়াইন হতে পারে, অ্যান্ড সো অন, এবং ইত্যাদি ইত্যাদি, যেগুলো তার প্রয়োজনীয় সামগ্রী সে কিন্তু পেতে পারে। ইন এনি কোয়ান্টিটি হি ডিজায়ার্ড বাই রাইটিং অ্যান অর্ডার, এনি কোয়ান্টিটি মানে যে কোনো পরিমাণে, কোয়ান্টিটি মানে কি পরিমাপ, যে কোনো পরিমাণে সে যত খুশি চাইবে ততটাই সে পেয়ে যেতে পারবে। হি ডিজায়ার্ড, যেটা তার ইচ্ছা হবে, ঠিক আছে, বাই রাইটিং অ্যান অর্ডার, যাকে জাস্ট কী করতে হবে, লিখিত আকারে এই আদেশটা দিতে হবে, কারণ সে কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারবে না। বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, আর সেগুলো সে পাবে কিভাবে, থ্রু দ্য উইন্ডো, ওই যে জানালাটা করা হয়েছে ওই জানালার মধ্য দিয়ে কিন্তু সে পাবে, বাইরে বেরোনোর কোনো রকম অনুমতি তার নেই, বাইরে বেরোলেই সেই এগ্রিমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেল, অর্থাৎ সেই এগ্রিমেন্টে বা সেই চুক্তিপত্রে বিস্তারিত সব কিছু লেখা ছিল, এভরি ডিটেলস, ডিটেল মানে বিস্তারিত, অ্যান্ড এভরি ট্রিফল, ট্রিফল মানে কি তুচ্ছ, প্রতিটা তুচ্ছ বস্তুও কিন্তু সেখানে পুঙ্খানুপুঙ্খ লেখা ছিল। দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি, যেটা কিনা তার যে কারাবাস সেটাকে একেবারে স্ট্রিক্টলি মানে কঠোরভাবে নির্জনে রেখে দেবে। অ্যান্ড বাউন্ড দ্য ইয়ং ম্যান টু স্টে দেয়ার এক্স্যাক্টলি 15 years, এবং সেই তরুণ লোকটি সেখানে ঠিক 15টা বছর থাকতে বাধ্য হবে, বিগিনিং ফ্রম 12 o'clock অফ নভেম্বর 14, 1870। দাগ দিয়ে রাখো, তাহলে সেই কনফাইনমেন্টটা, সলিটারি কনফাইনমেন্টটা স্টার্ট হচ্ছে কবে, অ্যাট 12 o'clock, ঠিক 12টার সময়, অফ নভেম্বর 14, 1870, 1870 সালের 14ই নভেম্বর কিন্তু সেটা স্টার্ট হবে, অ্যান্ড এন্ডিং অ্যাট 12 o'clock অফ নভেম্বর 14, 1885, এবং সেটা শেষ হবে কবে, সেটা শেষ হবে 14ই নভেম্বর 1885 সালে, ঠিক আছে, ঠিক 12টার সময়। তাহলে 12টার সময় শুরু হচ্ছে 1870, আর 15 বছর পরে 14ই নভেম্বর 1885 সালে কিন্তু ঠিক 12টার সময়
এই চুক্তিপত্র শেষ হচ্ছে। দ্য স্লাইটেস্ট অ্যাটেম্পট অন হিজ পার্ট টু ব্রেক দ্য কন্ডিশনস, যদি সামান্যতম প্রচেষ্টা করা হয় তার দিক থেকে এই শর্তটাকে ভাঙার, ইফ অনলি 2 minutes বিফোর দ্য এন্ড, যদি নির্দিষ্ট সময় শেষ হওয়ার 2 মিনিট আগেও যদি সে বেরিয়ে আসে, রিলিজড দ্য ব্যাংকার ফ্রম দ্য অব্লিগেশনস টু পে হিম 2 million, তাহলে কিন্তু সেই ব্যাংকারকে মুক্তি দিয়ে দিবে এই প্রতিশ্রুতি থেকে। অব্লিগেশনস মানে প্রতিশ্রুতি, যে তাকে যে 2 মিলিয়ন টাকা দিতে হবে, সেই 2 মিলিয়ন রুবলস দেওয়ার প্রতিশ্রুতি থেকে ব্যাংকার কিন্তু মুক্ত হয়ে যাবে। চলে এসো পরের প্যারাতে। ফর দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট, অর্থাৎ তার সেই বন্দি দশার প্রথম বছর, অ্যাজ ফার অ্যাজ ওয়ান কুড জাজ, যতদূর একজন ব্যক্তি বিচার করে বলতে পারে, ফ্রম হিজ ব্রিফ নোটস, তার ওই সংক্ষিপ্ত, ব্রিফ মানে কি সংক্ষিপ্ত, আর নোটস মানে তার সেই লেখালেখিগুলো, অর্থাৎ কিছু তো চিঠিপত্র সে পাঠাতো বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখার জন্য, তো সেই নোটগুলোর থেকে একজন ব্যক্তি বিচার করে বলতে পারে যে প্রথম যে বছরটা, দ্য প্রিজনার সাফার্ড সিভিয়ারলি, সেই যে বন্দি, প্রিজনার মানে হচ্ছে কে বন্দি, সাফার্ড সিভিয়ারলি, সিভিয়ারলি মানে মারাত্মকভাবে তিনি কিন্তু খুব কষ্ট পেয়েছিলেন। সাফার মানে কষ্ট পাওয়া। ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন, কিসে কষ্ট পেয়েছিলেন? লোনলিনেস মানে নির্জনতা বা নিঃসঙ্গতা, অ্যান্ড ডিপ্রেশন মানে মানসিক অবসাদ, এই দুটো জিনিস কিন্তু তাকে খুব জ্বালিয়েছিল। দ্য সাউন্ড অফ দ্য পিয়ানো কুড বি হার্ড কন্টিনিউয়ালি ডে অ্যান্ড নাইট, সেই যে তাকে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছিল, বাদ্যযন্ত্র, সেটা কি ছিল? একটা পিয়ানো। কুড বি হার্ড কন্টিনিউয়ালি, অনবরত শোনা যেত, ডে অ্যান্ড নাইট, দিবারাত্র, ফ্রম হিজ লজ, তার বাড়ি থেকে। হি রিফিউজড ওয়াইন অ্যান্ড টোবাকো, সে অস্বীকার করেছিল মদ এবং টোবাকো, টোবাকো মানে কি তামাক, অর্থাৎ ধূমপান করার বস্তু বা মদ্যপান করতে কিন্তু সে একেবারেই অস্বীকার করেছিল, প্রথম বছর সে করেইনি। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আসবে, বি কেয়ারফুল। ওয়াইন হি রোট, অর্থাৎ মদ সম্পর্কে সে একটা কমপ্লিমেন্ট দিচ্ছে, সে কি বলছে? এক্সাইটস দ্য ডিজায়ার্স, অর্থাৎ মনের আকাঙ্ক্ষাকে উত্তেজিত করে তোলে, ডিজায়ার মানে কামনা বা আকাঙ্ক্ষা, সেটাকে এক্সাইটস মানে কি উত্তেজিত করে তোলে, অ্যান্ড ডিজায়ার্স আর দ্য ওর্স্ট ফো ফর দ্য প্রিজনার্স অফ দ্য প্রিজনার্স, এবং সেই আকাঙ্ক্ষা বা কামনা সেটা কিন্তু একটা বন্দির কাছে কিন্তু সব থেকে খারাপ শত্রু। ওর্স্ট ফো, ফো মানে কি এনিমি, শত্রু, ঠিক আছে। অ্যান্ড বিসাইডস, এবং এর পাশাপাশি, নাথিং কুড বি মোর ড্রেয়ারি, কোনো কিছুই এত বিপজ্জনক নয়, ড্রেয়ারি মানে কি বিপজ্জনক বা ভয়ঙ্কর, দ্যান ড্রিঙ্কিং গুড ওয়াইন, ভালো মদ্যপান করার থেকে, অ্যান্ড সিইং নান, আর তুমি কাউকে দেখতে পাচ্ছ না। অর্থাৎ একা একা মদ্যপান, যত ভালোই মদ হোক না কেন, একা একা পান করার মধ্যে সেই মজাটা নেই, সঙ্গে সঙ্গী সাথীরা থাকবে, তাদের সঙ্গে একসঙ্গে মদ্যপান করার যে মজাটা সেটা পাওয়া যাবে না। অ্যান্ড টোবাকো স্পয়েল দ্য এয়ার অফ হিজ রুম, আর যদি সে ধূম্রপান করে বা তামাক সেবন করে, সেটা কি করবে? স্পয়েলড, নষ্ট করে দেবে, দ্য এয়ার অফ হিজ রুম, তার রুমের মধ্যে যে বাতাস রয়েছে। ইন দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছর, দ্য বুক হি সেন্ট ফর, অর্থাৎ যে বইগুলো তিনি চেয়ে পাঠিয়েছিলেন, ওয়ার প্রিন্সিপালি অফ এ লাইট ক্যারেক্টার, সেগুলো ছিল প্রধানত হালকা প্রকৃতির বই, ঠিক আছে, খুব বেশি ভারী বইটই তিনি পড়তেন না। তিনি কি পড়তেন? নোভেলস, উপন্যাস পড়তেন, উইথ এ কমপ্লিকেটেড লাভ প্লট, অর্থাৎ জটিল প্রেম কাহিনী সম্পর্কিত উপন্যাস তিনি পড়তেন। পরীক্ষায় প্রশ্ন আসবে কিন্তু যে প্রথম বছর তিনি কি ধরনের বই পড়েছিলেন। সেন্সেশনাল, সেন্সেশনাল মানে উত্তেজনাপূর্ণ, অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ, এবং কল্পনাপূর্ণ, ফ্যান্টাস্টিক মানে কি বলবো? কল্পনাপূর্ণ বিভিন্ন গল্প পড়তেন, অ্যান্ড সো অন, এবং ইত্যাদি ইত্যাদি। আমাদের প্রথম পর্বটি এখানেই শেষ হলো, খুব শীঘ্রই দেখা হচ্ছে দ্বিতীয় পর্বতে। তার আগে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে করে আমার দ্বিতীয় ভিডিওটির নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।